জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো ভ্যারিয়েবল কাকে বলে? ভ্যারিয়েবল হচ্ছে এমন একটি স্টোরেজ যেখানে ডাটা সংরক্ষণ করা হয়। এই ভ্যারিয়েবলের মাধ্যমে কিন্তু আমরা অনেক সুবিধা পেয়ে থাকি। যেমন এই ভ্যারিয়েবল ডাটা ধরে রাখে, পরবর্তীতে যখন সেই ডাটা প্রয়োজন হয় তখন আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে সেই ডাটাকে অ্যাক্সেস করতে পারি। ভ্যারিয়েবলের মাধ্যমে বারবার একই ডাটা লিখতে হয় না, শুধু ভ্যারিয়েবলের নাম ব্যবহার করলেই হয়ে যায়। মনে করুন অনেক বড় একটা টেক্সট আছে, সেই টেক্সটকে আমাদের প্রজেক্টের বিভিন্ন জায়গায় প্রয়োজন হবে। এমতো অবস্থায় আমরা সেই বড় টেক্সটকে একটি ভেরিয়েবলের মাধ্যমে স্টোর করে যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা শুধুমাত্র ওই ভেরিয়েবলের নামটা লিখে দিলে সম্পূর্ণ টেক্সটটাকে কিন্তু আমরা পেয়ে যাব। তো এই যে এক একটা পারপাস, এই পারপাসেই কিন্তু আমরা ভেরিয়েবল ইউজ করি। চলুন আমরা এবার কোড এডিটরে চলে যাই। তো এই আমাদের কোড এডিটর, এখানে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করে তারপর তার ভিতরে আমরা দুইটা ফাইল ক্রিয়েট করব। তো ফোল্ডারের নাম দিচ্ছি আমরা ভেরিয়েবল, এবং এই ফোল্ডারের ভেতরে আমরা দুইটা ফাইল ক্রিয়েট করছি। একটা হচ্ছে HTML ফাইল আর একটা আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইল। এই HTML ফাইলের ভেতরে আমাদের HTML এর কোড থাকবে। তো এখানে আমরা আমাদের HTML এর যে বেসিক কোড আছে সেটি আমরা এখানে জেনারেট করে নিচ্ছি। এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিচ্ছি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এবং পরে আমরা বডি ট্যাগের ভেতরে এসে এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলো থাকবে। তো যেহেতু আমরা আলাদা করে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল ক্রিয়েট করছি, সেহেতু এখানে আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে আমরা আমাদের ওই ফাইলটিকে কানেক্ট করে দিতে পারি src অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের ভেরিয়েবল। তো এখানে আমাদের একটা জাভাস্ক্রিপ্টের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো এখানে এসে আমরা আবারও variable.js নামে একটা ফাইল ক্রিয়েট করছি, করে এই জায়গায় এসে এই যে আমাদের যে অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটের এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে লিংক করে দিচ্ছি। এখন আমরা এই জাভাস্ক্রিপ্ট ফাইলের ভেতরে যে কোনো কোড লিখলে কাজ করবে। তো মনে করুন এখন আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, ইনিশিয়ালাইজেশন করব। তো এই টার্মগুলো কি সেগুলো আমরা দেখে আসি। মনে করুন এই যে একটা অ্যালফাবেট আমরা এখানে নিয়েছি, এটাকে যদি আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে চাই তাহলে আমরা যেটা করব যে এর পূর্বে আমরা একটা কিওয়ার্ড লিখে দিতে পারি। তো এই যে var নামে যে কিওয়ার্ডটা আছে এটা যদি আমরা লিখে দেই তাহলে এই xyz যেটাই হোক না কেন সেটিকে কিন্তু আমরা ভেরিয়েবল হিসেবে পেয়ে যাব। তো এই যে ভেরিয়েবল, এটি হচ্ছে একটা বাক্সের মতো স্টোরেজ, এর ভিতরে ডেটা থাকে। তাহলে আমরা এখন সেই ডেটা এর ভিতরে কি করতে পারি? ইনিশিয়ালাইজ করতে পারি বা অ্যাসাইনমেন্ট করতে পারি। তো এর ভিতরে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করলাম। এখন এই ভ্যালুটিকে কিন্তু আমরা আবার শো করাতে পারি, প্রিন্ট করাতে পারি, যে কোনো কিছু আমরা কিন্তু করাতে পারি। তো চলুন আমরা একটু ব্রাউজারে আমরা এই ভ্যালুটাকে প্রিন্ট করি। তো তার জন্য আমরা এখানে লিখতে পারি document.write, বা এই যে document.write নামে আমাদের যে বিল্ড ইন ফাংশনটা আছে এটির মাধ্যমে আমরা একটু দেখে আসি যে আমাদের এই ভ্যারিয়েবলের ভ্যালুটি রান করে কিনা। তো আমরা এটাকে সেভ দিচ্ছি, সেভ দিয়ে আমরা এটাকে প্রিন্ট করব। তো তার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের প্রজেক্ট ফোল্ডারে। প্রজেক্ট ফোল্ডার থেকে আমরা আমাদের যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলটাকে আমরা রান করে দেখছি যে আমাদের 10 রান হয়েছে। এরপর আমরা এটাকে
কনসোলে প্রিন্ট করতে পারি। তো কনসোল ডট লগ এর ভেতরে এসে আমরা এভাবে আমাদের আবারও ভেরিয়েবলটাকে নিয়ে সেভ দিয়ে এখানে এসে রিলোড দিয়ে দেখতে পারবো যে আমাদের কনসোলের ভেতরে আমাদের ওই ভ্যালুটা প্রিন্ট হয়েছে। ওকে, তো আমরা মোটামুটি বুঝলাম যে কিভাবে আমরা একটা ভেরিয়েবলকে ডিফাইন করতে পারি বা ডিক্লেয়ার করতে পারি এবং সেই ভেরিয়েবলের ভেতরে কোনো একটা ডেটা বা ভ্যালুকে কিভাবে আমরা অ্যাসাইন করতে পারি। এই যে একটা ইকুয়াল চিহ্ন, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয় এটিকে। এটির মাধ্যমে আমরা কোনো একটা ভ্যালু আমাদের ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করতে পারি বা রেখে দিতে পারি। তো এখন এখানে কিছু কথাবার্তা বলতে হবে। এই যে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, এই ভেরিয়েবলটা কিন্তু অর্থবোধক না। আমাদের ভেরিয়েবলটাকে অবশ্যই অর্থবোধক হতে হবে। যেমন এইখানে যদি আমরা প্রাইস লিখে দিতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে কোনো একটা প্রোডাক্টের ভ্যালু বা প্রাইস 10, অথবা এই জায়গাটায় আমরা এজ লিখে দিতে পারতাম, তাহলে আমরা বুঝতে পারতাম এই 10 হচ্ছে কোনো একটা ব্যক্তির এজ। তো এই যে অর্থবোধক ভেরিয়েবল, আমাদের প্রত্যেকটা ভেরিয়েবলকে কিন্তু এভাবে অর্থবোধক করতে হবে। তো এমন আরও অনেক সিস্টেম আছে এখানে, তো সেগুলো আমরা একটু আলোচনা করে আসি। মনে করুন আমরা এই ভেরিয়েবলগুলোকে ইচ্ছা মতো লিখতে পারবো না। এই ভেরিয়েবলগুলোর কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী লিখতে হবে। যেমন আমরা যদি এখানে একটু লিখি যে আমরা ভেরিয়েবলগুলোকে সংখ্যা দিয়ে শুরু করতে পারবো না। আমি যদি এখানে লিখি অনওয়ার্ডস, তো এটা কিন্তু ভেরিয়েবলের নাম হিসেবে আমরা সাপোর্ট করাতে পারবো না। এখানে যদি আমরা লিখি যে 9 people, তো এটা কিন্তু কোনো একটা ভেরিয়েবলের নাম হবে না। এভাবে আমরা সংখ্যা দিয়ে ভেরিয়েবলকে কি করতে পারবো না, ডিফাইন করতে পারবো না। তাহলে কি দিয়ে আমরা শুরু করতে পারি? আমরা আমাদের যে ক্যাপিটাল লেটার আছে, স্মল লেটার আছে, এগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের ভেরিয়েবলগুলোকে শুরু করতে পারবো, এ থেকে জেড পর্যন্ত। আবার ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত এর ভেতরের যে কোনো একটা অ্যালফাবেট এর মাধ্যমে আমরা আমাদের ভেরিয়েবলগুলোকে শুরু করতে পারি। তারপর আমরা ডলার সাইন দিয়ে আমাদের ভেরিয়েবলটাকে শুরু করতে পারি। আন্ডারস্কোর দিয়ে আমাদের ভেরিয়েবলটাকে আমরা কিন্তু শুরু করতে পারি। তো সেটি কেমন? মনে করুন যদি আমরা এখানে একটু লিখে চাই, তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে নেম। তারপর যদি আমরা এভাবে লিখতে চাই, তাও লিখতে পারি। ডলার সাইন দিয়ে শুরু করতে পারি, আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারি। এভাবে আমরা আমাদের ভেরিয়েবলগুলোকে কিন্তু লিখতে পারি। ওকে, এরপর আমরা আরেকটা জিনিস এখান থেকে দেখব, সেটি হচ্ছে এই ভেরিয়েবলগুলো কিন্তু কেস সেন্সিটিভ। জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলগুলো আবার কেস সেন্সিটিভ। সেটি কেমন? এই ভেরিয়েবল আবার এই ভেরিয়েবল, এই দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ এই যে প্রথমে একটা এন, তারপর এন, এই দুইটা কিন্তু একটু পার্থক্য করে লিখছি, যার কারণে এই দুইটা ভেরিয়েবল আলাদা ভেরিয়েবল। আর এইটাকেই বলা হয় হচ্ছে কেস সেন্সিটিভ। কারণ স্মল লেটার ক্যাপিটাল লেটারে কিন্তু আমাদের কেসটা ভিন্ন হয়ে যাচ্ছে, আর কেস ভিন্ন হওয়ার কারণে আমাদের এটি কেস সেন্সিটিভ হয়ে যাচ্ছে, যার কারণে দুইটা ভেরিয়েবল হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে কেস সেন্সিটিভ। ওকে, এরপর আমরা এখানে লিখব যে আমাদের ভেরিয়েবলগুলোকে
আরও আরও অর্থবোধক করার জন্য একের অধিক ওয়ার্ডের প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডের ভিতরে স্পেস দিতে পারবো না। সেটি কেমন? মনে করুন মাই নেম, এভাবে আমরা কোনো ভেরিয়েবলকে লিখতে পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে এই স্পেস এর পরিবর্তে হাইফেন দিতে হবে। তাহলে আমরা কিন্তু একটা ভেরিয়েবলকে এভাবে লিখতে পারবো। কিন্তু আমাদের এই ভেরিয়েবল সঠিকভাবে লেখার জন্য একটা কনভেনশন আছে। সেটি কেমন? জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলগুলোকে যদি আমরা ক্যামেল কেজে লিখি তাহলে এটা কিন্তু কনভেনশন মেনে চলে। যেমন আমরা এখানে লিখলাম যে মাই নেম, এটি হচ্ছে ক্যামেল কেজে একটা ওয়ার্ড লেখা। তো এরপর যদি আমরা এখানে লিখি যে প্রোডাক্ট ইমেজ, তো এভাবে যদি আমরা লিখি তাহলে এটা ক্যামেল কেজে লেখা হয়েছে। কিভাবে? দেখুন, এই যে আমাদের প্রথম যে ওয়ার্ডটা, এই প্রথম ওয়ার্ডটায় আমরা সবগুলো অ্যালফাবেট ছোট হাতের লিখেছি। তারপর যে ওয়ার্ড, সেটার প্রথম অ্যালফাবেটটা আমরা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখেছি। এখানেও তাই, এই যে আমাদের সেকেন্ড যে ওয়ার্ডটা, সেটির প্রথম অ্যালফাবেট আমরা ক্যাপিটাল লেটারে লিখেছি। এভাবে যদি পরবর্তীতে আরও একটা ওয়ার্ড আসতো, সেটির প্রথম অ্যালফাবেটটাকেও কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে লিখতাম। সেটি কেমন হতে পারে? মনে করুন বেস্ট প্রোডাক্ট ইমেজ বা প্রাইস, এভাবে লিখে দিতে পারি। তো এখানে কিন্তু 3টি ওয়ার্ড আসছে, যার প্রথমটায় সবগুলো স্মল লেটারে, পরবর্তী 2টায় প্রথম অ্যালফাবেটটা ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে। তো এটা হচ্ছে ক্যামেল কেজে কিন্তু মাঝখানে কোনো স্পেস হয় না। তো এভাবে আমরা কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলগুলোকে লিখতে পারি। ওকে, তো এরপর আরও একটা রুলস আছে, সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্টে অনেক কিওয়ার্ড আছে যেগুলো পূর্ব থেকে রিজার্ভ করা। এই কিওয়ার্ডগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে লিখতে পারবো না। সেটি কি? মনে করুন লেট, var, cons, for, while, এরকম অনেক রিজার্ভ কিওয়ার্ড আছে। এগুলো আমরা কিন্তু ইউজ করে কোনো ভেরিয়েবল লিখতে পারবো না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ভেরিয়েবল লেখার কিছু রুলস। এই রুলসগুলো মেনে তারপর কিন্তু আমরা আমাদের ভেরিয়েবলগুলোকে লিখব। তো চলুন আমরা এখন সামান্য কিছু ভেরিয়েবলের কোড দেখি, তারপর আমরা আমাদের আজকের এই টিউটোরিয়ালটি শেষ করে নিব। যেমন var কিওয়ার্ড ইউজ করে আমরা যদি কোনো একটা ভেরিয়েবলকে ডিফাইন করি, তাহলে পরবর্তীতে আবারও সেই সেম ভেরিয়েবলকে কিন্তু আমরা আবারও এখানে ডিফাইন করতে পারবো। তো এই যে একটা ভেরিয়েবলকে বারবার ডিক্লেয়ার করা যাচ্ছে, ডিফাইন করা যাচ্ছে, এটি কিন্তু প্রজেক্টে অনেক বড় একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। সেটি কেমন? মনে করুন কোনো একটা প্রজেক্টে একটা ভেরিয়েবল পূর্বে থেকে তৈরি করা আছে। ওকে, পরবর্তীতে কোনো একজন ডেভেলপার এই সেম ভেরিয়েবলটা আবারও ইউজ করলো। ওকে, কারণ কি? তিনি জানেন না যে এর পূর্বে এই ভেরিয়েবলটা আগে থেকে ইউজ করা আছে। তো তারপরে তিনি কিন্তু আবারও সেই ভেরিয়েবলটা এখানে ইউজ করলেন। এখন এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি এই মুহূর্তে এই ভেরিয়েবলটাকে আমরা যদি এখন প্রিন্ট করি, তাহলে কি হবে? তাহলে আমাদের পরবর্তী যে ভেরিয়েবলের ভ্যালুটা আছে সেটা কিন্তু শো করবে। যেমন আমরা এখানে এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি, তারপর আমরা এখানে এসে রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হয়েছে।
তো এই যে যে একটা ব্যাপার, আমাদের প্রজেক্টে আগে থেকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা ছিল, তার ভিতরে কিছু ভ্যালু ছিল, কিন্তু পরবর্তীতে আবার সেই ভেরিয়েবলটাকে ডিফাইন করে ডিক্লেয়ার করে তার ভিতরে ভ্যালু অ্যাসাইন করা হলো, কিন্তু এই সম্পূর্ণ প্রসেসের ভিতরে ডেভেলপার কোনোভাবেই বুঝতে পারলো না যে এমন একটা ভেরিয়েবল পূর্বে নেওয়া হয়েছে বা ব্যবহার করা হয়েছে। তো এই জন্য এই জিনিসটা, এই যে var যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার একটা লিমিটেশন হচ্ছে এটি। কিন্তু আমরা যদি এই var এর পরিবর্তে let ইউজ করি, তাহলে কিন্তু এই সমস্যাটি আর থাকবে না। খেয়াল করে দেখুন, এখন আমরা যখন let এর মাধ্যমে এই ভেরিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করতে চাচ্ছি, তখন কিন্তু দ্বিতীয়বার যখন ডিক্লেয়ার করছি, তখন কিন্তু আমাদেরকে এটা নতুনভাবে ডিক্লেয়ার করতে দিচ্ছে না। তো এই যে যে একটা সুবিধা, এই সুবিধার কারণে আমরা চেষ্টা করব এই let যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড ইউজ করে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করতে। সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক অনেক সুবিধা পেয়ে যাব। ওকে, তো আমরা এই যে যে আমাদের let কিওয়ার্ড আছে, এই let কিওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের নতুন কোনো ভেরিয়েবলকে, যেটা আগে ইউজ করা আছে, নতুনভাবে সেটিকে আর ডিক্লেয়ার করতে পারবো না। তো এটার কিন্তু আমরা অ্যাসাইন করতে পারবো। কেমন? এই নেম এর ভিতরে আমরা নতুন করে কিন্তু ভ্যালু অ্যাসাইন করতে পারবো। সেটি কেমন দেখা যাচ্ছে, আমি এখানে একটা ভ্যালু লিখে দিচ্ছি, দিয়ে আমরা এটাকে এখানে সেমিকোলন দিচ্ছি। সেমিকোলন দিয়ে আমরা যদি এটাকে রিলোড দেই, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আমরা অ্যাসাইন করতে পারছি, ভ্যালু চেঞ্জ হয়েছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের এটি পূর্বে ডিক্লেয়ার করা আছে, এখন আমরা শুধু ভ্যালুটা চেঞ্জ করছি, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো ডেভেলপার যদি চেঞ্জ করে, তাহলে সে বুঝতে পারছে যে এই ভেরিয়েবলটা পূর্বে থেকে ডিক্লেয়ার করা আছে। তো এই ব্যাপারটা কিন্তু let কিওয়ার্ডের মাধ্যমে করা যাচ্ছে, কিন্তু আমরা সেক্ষেত্রে নতুন করে আরও একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি। সেটা কি হতে পারে? name2, name3, এভাবে আমরা নতুন আরও একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি। তো এই হচ্ছে আমাদের let কিওয়ার্ডের সুবিধা। তাহলে আমরা var এবং let এই দুইটার পার্থক্য বুঝলাম। কি পার্থক্য বুঝলাম? যে var একের অধিকবার ডিফাইন করা যায়। ডিফাইন বলতে আমরা এখানে বুঝতে পারছি যে ডিক্লেয়ার করা, একের অধিকবার ডিক্লেয়ার করা যায় এবং ভ্যালু অ্যাসাইন করা যায়। কিন্তু let একের অধিকবার ডিক্লেয়ার করা যায় না, কিন্তু অ্যাসাইন করা যায়, ভ্যালু অ্যাসাইন করা যায়। তো এই হচ্ছে আমাদের এই দুইটা কিওয়ার্ডের মধ্যে পার্থক্য। তো আশা করি আপনারা মোটামুটি বুঝছেন। আমরা পরবর্তী টিউটোরিয়ালে কনস্ট্যান্ট সম্পর্কে আলোচনা করব। তো সেই ভিডিও টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।